আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদার অভিক, আমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল বা প্ল্যাটফর্মে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথের টেক্সট এক্সামের যত সময় চলতেছে, তো আমরা হচ্ছে একটা মডেল কোয়েশ্চেন সলভ করব, যেখানে হচ্ছে 30টা এমসিকিউ থাকবে তোমাদের সবগুলো চ্যাপ্টার যেগুলো এসএসসি 26-এর শর্ট সিলেবাস আছে সেগুলোর উপর। আর এই প্রশ্নগুলো হচ্ছে এসএসসি 25 থেকে নেওয়া। তো আমরা হচ্ছে বলতে পারো যে কয়েকটা প্রশ্ন নিয়ে একসাথে একটা 30টার মতন প্রশ্ন সাজায় একটা মডেল টেস্ট এখন দিব। আর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি তোমাদের সাথে সলভ করব স্টুডেন্ট হিসেবেই, আর এটা 30 মিনিটের আগে সমাধান করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমরা শুরু করি। তো আমাদের দেখা যাক প্রথমে কোন প্রশ্নটা আসছে। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 25 সালে একটা প্রশ্ন, যে এখানে একটা সেট হচ্ছে ডি, এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াই, যেখানে ওয়াই বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, কিন্তু হচ্ছে 5 থেকে বড় 5 সহ আর 10-এর ছোট 10 সহ। তো ন্যাচারাল নাম্বার তো 1 2 3 4 5 6 7 8 এরকম চলতে থাকবে। তো 5-এ যেহেতু কাউন্ট করা আসছে, তার মানে 5ও কাউন্ট আসবে, তারপর এরকম 6 7 8 9, বাট 10 পর্যন্তই হবে, 10-এর পরে আর যাবে না। তো এইটাই হচ্ছে গিয়ে আমার সেটটা, তাই না? এখন দেখি তো এটা কোনটার সাথে যায়। 5 থেকে 10 পর্যন্ত দেখি, এখানে 5 বাদ গেছে, 5 6 7 8 9 10, তার মানে ক নাম্বারটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমি যেহেতু একটু বুঝাই বলবো, এই কারণে আমার কিন্তু একটু টাইম লেগে যেতে পারে বেশি। এখন তোমরা আবার বলো না যে না ভাই আপনার বেশি টাইম কেন লাগছে, আমাদেরও অনেক টাইম লাগে আসলে, এমনটা না, দেখো সহজে করা যাবে। ঠিক আছে, তো এখানে দেওয়া হচ্ছে কি একটা f of x equal to x square minus 4x plus a হলে কোশ্চেনটা হচ্ছে a এর, হ্যাঁ, a এর কোন মানের জন্য f of minus 1 equal to 8 হবে। তো তুমি যেহেতু f of x এর ভ্যালু জানো, তাহলে f of minus 1 এর ভ্যালুটা কি বের করতে পারবে না? অর্থাৎ এখন আমরা এই যে এটা তো x এর ছিল, এখন আমরা এই যে এইটার ভ্যালু, x এর ভ্যালু কত বসাবো বলো তো? -1 বসাবো, তাই না? তো দেখি -1 বসিয়ে দিই, তাহলে -1 স্কয়ার -4 into -1 প্লাস a। এমসিকিউ এর সময় এই লাইনগুলো স্কিপ করবা, যেমন আমি এই লাইনটা লিখছি, এটা স্কিপ করবা। কিভাবে? মনে মনে চিন্তা করবা, -1 এর স্কয়ার যেহেতু 1 হয়ে যাবে, মাইনাস মাইনাসটা +4 হয়ে যাবে, আর এখানে +8। এই পুরো জিনিসটার মান প্রশ্ন বলছে 8 আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 4 মিলে কত হয়ে যাবে? 5। 5 ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে যে তুমি বলো কত আসবে? 3 না? 8 থেকে 5 বিয়োগ হলে কত আসবে? 3 আসবে। ঠিক আছে, ওকে। ফার্স্ট, পরের কোশ্চেন, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা দেখো, শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা জানি 2 to the power n হয়, তাই না? আমার কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হয় 2 to the power n। তাহলে এখন তোমাকে এই 2 to the power n এর ভ্যালুটা ডাইরেক্ট দেওয়া আছে 128। এখান থেকে n কিভাবে বের করবা? তোমরা চাইলে ক্যালকুলেটরে তো যে লগারিদম আর কনস্ট্যান্ট জানলে ইজিলি বের করা যায়। তারপর আমরা কিন্তু একটা অপশন টেস্ট করতে পারি। দেখো এটা কি আমার n এর ভ্যালু দেওয়া, তাই না? 4টা হচ্ছে n এর ভ্যালু, তাহলে 2 to the power 0 ভ্যালু হচ্ছে 1, এটা তো 128 হয় না। 2 to the power 6 এর ভ্যালু কত হয়? 2 to the power 7 এর ভ্যালু কত হয়? তুমি যদি এটাতে একটু কনফিউজড হয়ে যাও যে ভাই মানগুলো মনে আসতেছে না, এই ক্ষেত্রে তুমি একটু ক্যালকুলেটর হেল্প নিতে পারো। যেমন 2 to the power 6 যদি নিতে চাই, 2 to the power 6 আসে হচ্ছে 64, ঠিক আছে, হয় না? 2 to the power 7 নেই, এটা দেখো 128 আসে, তার মানে 7 হচ্ছে আমাদের অ্যান্সার হবে, তাই না? 128। 8 দিলে আরো বড় ভ্যালু আসবে, 8 দিলে আরো বড় ভ্যালু আসবে। আচ্ছা, এরপরটা দেখো যে p ইকুয়ালস টু সামথিং তোমাকে দেওয়া, যে p ইকুয়ালস টু হচ্ছে 3 + 2√2। এগুলো কিন্তু তোমরা অনেকে ক্যালকুলেটরে একদম চুটকি দিয়ে সলভ করতে পারো। ধরে নিচ্ছি আমি ক্যালকুলেটর অত ভালো ব্যবহার জানি না, হাতে কলমেই সময়ের মধ্যে কিভাবে করতে পারি। তাহলে হচ্ছে আমাকে এই জিনিসটা মান বের করতে হবে। ঢাকা বোর্ড 25 সালের কোশ্চেন, এই সেম উদ্দীপক দিয়ে কিন্তু আরেকটা কোশ্চেন, হ্যাঁ, মানে থাকে না ওই যে একটা উদ্দীপক দিয়ে বলে এক, আর পরবর্তী 2টা প্রশ্ন উত্তর দাও, এটাই আর কি, যে একই উদ্দীপক। ফার্স্টে তোমাকে এইটা বের করতে হবে, p + 1/p, পরে বের করতে হবে p³ - 1/p³। তো এইগুলা কিন্তু আমাদের যখন রিটেনে আসে, আমরা কিন্তু ফার্স্ট 1/p বের করি, তাই না? 1/p বের করার প্রসেসটা মনে আছে? আমাদের এখানে যা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব আর হরে গুণ করে দিই। তো এখানে আছে 3 + 2√2, আর এখন এর বিপরীত চিহ্ন দিয়ে যদি গুণ করে দিতে যাই, ঠিক আছে, বিপরীত, সরি ভুল বলছি। তো p যদি এটা হয়, তাহলে 1/p হবে 1/3√2, এই যে এটা একটু ভুল বলে ফেলছিলাম, তাই না? তো p যদি এটা হয়, তাহলে 1/p হবে কি 1/এটা। এখন আমি এই যে 1/p এর মান কি করব? এইটার বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব, অর্থাৎ 3 - 2√2, আর এখানে 3 + 2√2, আর হচ্ছে 3 - 2√2।
তাহলে এখন খেয়াল করে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এগুলো আমি একটু ফাস্ট করবো, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ারের ভ্যালু কত আসবে 9 মাইনাস বি স্কোয়ারের ভ্যালু চিন্তা করো, 2 স্কোয়ার করলে পাবো 4 আর √2 স্কোয়ার করলে হয়ে যাবে 2 অর্থাৎ 8। তার মানে নিচে চিন্তা করো, নিচে আসলে এত ঢং করার কিছু নাই, নিচে আসলে সিম্পল 1 সিম্পল 1। আর আমরা জানি ভগ্নাংশের নিচে 1 লেখা না লেখার দরকারই নেই, তার মানে আমার পুরো উপরে পুরো হিসাবটা উপরে এটা আসবে 3 মাইনাস 2√2। এখন দেখো তুমি p এর ভ্যালু জানো, 1/p এর ভ্যালু জানো, তাহলে জাস্ট কি করবা যোগ করে দাও। তুমি যদি এইটা আর এটা যোগ করো, যে 2√2 পজিটিভ 2√2 নেগেটিভ, শেষ। তাহলে 3 মিলে কত হয়ে যাবে आंसर 6। খুব বেশি সময় কিন্তু লাগে নাই। তো এটা মাথায় রাখি যে p এর ভ্যালু হচ্ছে আমার 3 প্লাস 2√2 আর এটা হচ্ছে 3 মাইনাস 2√2 1/p। কেন মনে রাখতে বললাম, কারণ পরের অঙ্কে হচ্ছে আমাকে এখন এইটা বের করতে হবে। দেখো p কিউব মাইনাস 1/p কিউব। তো আমরা জানি এটা আমরা কখন বের করতে পারবো, এটাকে হচ্ছে আমরা যে সূত্রের ফর্মেটে যদি চিন্তা করি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব সূত্র আমরা চিন্তা করলে আমাদের সূত্রটা কি হয় বলতো, a কিউব মাইনাস b কিউব। এই ফর্মুলাটা আমরা জানি কি বলতো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হয়, তাই না? তাহলে এখন দেখি আমাদের এখানে যদি আমরা বসাই দিই, তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3p ইন্টু 1/p, কারণ এটা হচ্ছে আমাদের a আর b। এরপর হচ্ছে a মাইনাস b অর্থাৎ p মাইনাস 1/p, ঠিক আছে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, তো এই ক্ষেত্রে খেয়াল করো আমাদের p কাটাকাটি যায়, তাহলে আমাকে এখন p মাইনাস 1/p এর ভ্যালুটা জানতে হবে। তো p এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2√2। এখন এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে 1/p এর ভ্যালু। এখন 1/p এর ভ্যালু হচ্ছে আমাদের এই যে এটা ছিল 3 মাইনাস 2√2, তাহলে হচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে এখন আমরা চিহ্ন যদি উঠাই দেই, চিহ্ন উঠাই দিলে -3 মাইনাস প্লাস 2√2, ঠিক আছে? হাতের লেখা বাদ দাও, 3 কাটাকাটি যে 2√2 যোগ হয়ে কত হবে, এইভাবে চিন্তা করো, চকলেট দুইটা চকলেট যোগ হয়ে 4টা চকলেট হবে অর্থাৎ 4√2। তাহলে আমরা জাস্ট এখানে ভ্যালুটা বসে দিই 4√2 হোল কিউব, ঠিক আছে? আর এই হচ্ছে 3 আর এই ভ্যালুটা কত আসছে 4√2। তাহলে এখন খেয়াল করে দেখো এইটার ভ্যালু কত আসে, 4 কিউবের ভ্যালু কত আসে বলতে পারো? 64 না? 4 কিউবের ভ্যালু কিন্তু আসে হচ্ছে আমাদের 64। এছাড়া চাইলে তুমি পুরো জিনিসটা ফেলে একবার ক্যালকুলেটরে বের করে নিতে পারো, যেমন 4 ইন্টু √2 এটার পাওয়ার 3 কত আসবে, এটা আসবে হচ্ছে ফ্র্যাকশনে চলে আসে। তো তাহলে হচ্ছে আমরা এইভাবে বের করে দিই 4 কিউব, আচ্ছা এখানে দশমিকই কিন্তু অ্যান্সার আসছে, তো আমরা দশমিক নিয়ে সমস্যা নেই। তাহলে পুরো জিনিসটা একবারে ক্যালকুলেটরে নিয়ে নিই। তাহলে 4√2 হোল কিউব প্লাস 3 ইন্টু 4 ইন্টু √2, এটা হচ্ছে আমাদের 197.989। তাহলে আমরা হচ্ছে গ নাম্বারটা দাগে দিব, ঠিক আছে? ফাস্ট করতে হবে। আমি মনে হয় এখানে একটু টাইম কিনে ফেলছি, না বেশি হাতে কলমে করতে চাই। ওকে, সমস্যা নেই, আমরা 30 মিনিটের আগে শেষ করব। এখানে দেখো এটাকে বলছে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তো আমরা এই যে ভাগশেষ কিভাবে বের করি, যাকে দ্বারা ভাগ করব তাকে আমরা 0 ধরে নিই, 0 ধরে এখান থেকে আমরা চলকের মানটা বের করে দিই -1। এই মানটা আমরা এখানে বসে দিলেই ভাগশেষটা বের হয়ে যায়, তাই না? ভাগশেষের উপপাদ্য থেকে আমরা এটা জানি। তো এখান থেকে এর ভ্যালু কত আসে -1, তো এখানে ঠাস করে বসাই দাও। তাহলে -1 এর কিউব করলে কত আসবে জানো? চিন্তা করো, -1 এর কিউব করলে কিন্তু -1ই থাকবে। এখন এর ভ্যালু যখন আমি -1 বসাবো, -1 আছে প্লাস হয় এটা 8 হয়ে যাবে, আর এখানে -8। তো এই দুটো কাটাকাটি যে অ্যান্সার কত আসবে বলো তো? শুধুমাত্র -1। আচ্ছা, আমরা আরেকটা দেখি এরকম, যে এটা ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে যে f(x) এর একটা উৎপাদক, এটা কি দেওয়া আছে? উৎপাদক। তো উৎপাদক যদি হয়ে থাকে, মানে উৎপাদক মানে হচ্ছে আমাদের ভাগশেষ শূন্য আসে, তো সেই ক্ষেত্রে কনসেপ্টটা কি, এটাকে 0 ধরলে, এটাকে হচ্ছে আমরা 0 ধরলে এখান থেকে x এর মান কত পাবো? 5 ওই পাশে গেলে -5 আর 2 দ্বারা এখানে ভাগ হয়ে যাবে অর্থাৎ -5/2, তাই না? আর যেহেতু এটা উৎপাদক দেখে আমরা যদি এখন x এর মান এটা বসাই অর্থাৎ f of -5/2, তাহলে আমরা কি পাবো? 0 পাবো, তাই না? 0 পাই। তো এই ক্ষেত্রে কোশ্চেনটা এটাই যে f of x এর একটা উৎপাদক যদি এইটা হয়ে থাকে, তাহলে নিচের কোনটির জন্য f of x শূন্য হবে? x এর ভ্যালু কত আসে? -5/2 না? তাহলে -5/2 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো নিচের কোন দৈর্ঘ্যগুলোর
দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আমরা জানি ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্টই মাথায় থাকে, দৈর্ঘ্য যখন দেওয়া থাকে তিনটা বাহুর, যে কোনো ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর যে বড় আসতে হবে, সমান বা ছোট হলে হবে না। তো এখানে দেখো 2 আর 3 দেওয়া, এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, মানে 6 আছে বাট 3 আর 2 যোগ করলে 5 হয়, 6 ছোট, এটা হবে না। 2 4 যোগ করলে 6 হয়, হ্যাঁ এটা আঁকা যায়। বাকিগুলো একটু টেস্ট করে দেখো, 3 4 মিলে 7 হবে, 8 এর ছোট, এটা হবে না। তোমার খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? খ নাম্বারটা অ্যান্সার। কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রথমে যেমন 3টা কনসেপ্ট জানা লাগে, বাট চতুর্ভুজের জন্য কিন্তু 4টা না, আমাদের 5টা কনসেপ্ট জানা লাগে, তাই না? স্বতন্ত্র 5টা উপাত্ত জানা থাকলে আমরা হচ্ছে কি আঁকতে পারি, একটা চতুর্ভুজ আঁকতে পারি। তো প্রশ্ন কি, চতুর্ভুজের জন্য কয়টা লাগবে বলতো? স্বতন্ত্র 5টা। পরিসীমা আর একটা কোণ দেওয়া থাকলে নিচের কোণটা আঁকা সম্ভব। পরিসীমা আর কোণ দেওয়া থাকলে, কোণও যেহেতু দেওয়া আছে, মানে আবার এই ক্ষেত্রে কোণটা আবার 90 ডিগ্রি এমনটা না, 90 ডিগ্রি হলে দিত না, জাস্ট পরিসীমা দেওয়া থাকতো, তখন আমরা বর্গ আঁকি, তাই না? জাস্ট যেহেতু এখানে চতুর্ভুজ বলছে, পরিসীমা বললে হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজ আঁকতে পারি। বা যেহেতু কোণ দেওয়া হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা বর্গ বা সমবাহু ত্রিভুজের দিকে আর তাকাচ্ছি না, যেহেতু কোণটাকে সিগনিফিকেন্ট করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি বলতো? আমরা তখন কিন্তু রম্বস আঁকি, ঠিক আছে? কি আঁকতে পারি? রম্বস। আয়ত কেন আঁকতে পারি না? আয়তের জন্য তো আমার দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা দুইটা মাপ জানা লাগে, বাট বর্গ বা রম্বস আঁকার জন্য আমার একটা বাহুর দৈর্ঘ্য জানলেই চলে বর্গের জন্য, বাট রম্বসের জন্য একটা বাহুর দৈর্ঘ্য প্লাস আর একটা কোণ জানা লাগে। তো পরিসীমা থেকে আমরা একটা বাহুর দৈর্ঘ্য জানবো, আর কোণ থেকে হচ্ছে আমরা ওই রম্বসটা কতটুকু বাঁকা, ওই হ্যান ত্যান করে আমরা রম্বস এঁকে ফেলতে পারি। ওকে, এখানেও অনেক টাইম বললাম কথাবার্তা বলে। বলছে এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত দূরে, কেন্দ্র হতে এত দূরে জ্যায়ের দৈর্ঘ্য কত? তো এটা তোমাদের যে এই উপপাদ্যটা আছে না, বৃত্তের প্রথম উপপাদ্য, ওইগুলার কনসেপ্ট, এগুলো আসলে একটু চিত্র এখানেও বেটার হবে। তো আমার চিত্রের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার, তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আমি ধরবো হচ্ছে 15। কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, তো তুমি যাও কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এ দেখো কেন্দ্র থেকে এত দূরে একটা জ্যা আছে, তো চিন্তা করো এখানে একটা জ্যা, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে চিন্তা করতে পারো। তো এই হচ্ছে একটা জ্যা আছে, এখন এই জ্যায়ের দৈর্ঘ্যটা কত? ঠিক আছে, যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে এখন তোমার কাছে জানতে চাও হচ্ছে পুরো এ বি এর দৈর্ঘ্যটা কত হয়। তো এটা যে কনসেপ্টটা, সুন্দর একটা কনসেপ্ট। তো দেখো আমি যদি এই যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা বিন্দু কানেক্ট করে দিই পরিধির উপর, তাহলে আমরা জানি সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কত? 15। আর এটা তোমাদের উপপাদ্য না, কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি আমরা মনে করো জ্যায়ের মধ্যবিন্দুতে আমরা যদি কানেক্ট করি, তাহলে এটা কি হয়? লম্ব হয়। তো এই যে এটার নাম যদি আমি সি দিই, তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে সি। এখন দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব হয়ে গেছে, তাহলে এখন দেখো এসি এর ভ্যালুটা আমরা পিথাগোরাস থেকে বের করতে পারবো। পিথাগোরাস থেকে সহজে বের করার প্রসেস, যদি তুমি অতিভুজ জানো তাহলে √ অতিভুজ স্কয়ার মাইনাস আর একটা বাহু স্কয়ার, আর অতিভুজ না দিয়ে যদি বাকি দুইটা বাহু দেয়, তাহলে রুটের ভেতর ওই দুইটা বাহুর বর্গের যোগফল। অতিভুজ থাকলে অতিভুজ থেকে বিয়োগ হবে বর্গ, হ্যাঁ ওইটার বর্গ থেকে আরেকটা বর্গ বিয়োগ হবে। তো তুমি তাহলে এখন ইজিলি একটু ক্যালকুলেট করে নাও, কি করবা? এই হচ্ছে ক্যালকুলেটরে যাবা, যে হচ্ছে 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার করবা। এটা কত আসছে? 12। তার মানে জাস্ট এতটুকু আসছে 12, বাট আমার তো লাগবে পুরোটা। সি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে এবি কত হবে? এটা 12, এটা 12, 12 12 মিলে কত হয়ে যাবে? 24। ঠিক আছে, 12 12 মিলে কত হয়ে যাবে? 24। ওকে, আমাদের 11টা প্রশ্ন হয়ে গেছে, আমরা এখন 12 নম্বর কোশ্চেনে যাই। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান কোনটি হবে? আচ্ছা, তো তোমরা উপচাপ অধিচাপ আই হোপ চিনো, তারপর আমি একটু বলে দিই। ধরো এটা একটা যদি আমি চাপ চিন্তা করি, ঠিক আছে, ঠিক আছে, এ আর বি। তো দেখো এই যে এটা তুমি যদি চাপ চিন্তা করো বৃত্তের, তুমি চিন্তা করো এ বির উপরে একটা বড় অংশ আছে, নিচে একটা ছোট অংশ আছে। এই উপরে যে বড়টা আছে সেটাকে আমরা বলি অধিচাপ, আর নিচের যেটা থাকে, হ্যাঁ এই যে এই বড় যে চাপটা সেটা হচ্ছে অধিচাপ, আর এই যে ছোট যে চাপটা সেটাকে আমরা বলি উপচাপ। ঠিক আছে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে গিয়ে উপচাপ। এখন তুমি যদি চিন্তা করো যে তোমার উপচাপ আর অধিচাপে, এটা খুবই কমন কোশ্চেন যে অন্তর্লিখিত কোণের মান কোনটা হয়। এখন এই ক্ষেত্রে যদি একটা এই যে এখানে উপচাপের উপর যদি কোনো অন্তর্লিখিত কোণ আঁকি, এই যে এই কোণটা আমাদের কি হয় বলো? তো এই কোণটা কি হইতে পারে? আর যদি অধিচাপের উপর, হ্যাঁ আমি যদি এই নিয়ে যে কোনো একটা কোণ আঁকি, তুমি বলো এই কোণটা আর এই কোণটার মধ্যে কি কি বলা যেতে পারে?
দেখা যাচ্ছে এই কোণটা কিন্তু বড় যথেষ্ট, আর এটা কিন্তু ছোট। তো বেসিক্যালি আমার অধিচাপে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা দিয়ে এমসিকিউ প্রশ্ন আসে অনেক। আর এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তার মানে আমরা এইভাবে বলবো যে উপচাপে যে কোণ উৎপন্ন হয় সেটা স্থূলকোণ, আর অধিচাপে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কিন্তু তোমাদের কাজ আকারে দেওয়া আছে উপপাদ্যটা, যে উপচাপে যে কোণটা উৎপন্ন হয় সেটা স্থূলকোণ কেন, ওই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ দিয়ে খুব ইজিলি এটা প্রমাণ করে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদের বলছে বৃত্তের উপচাপ যে কোণ আছে সেই উপচাপে সেই কোণটা কেমন হবে। তুমি যদি খেয়াল করে দেখো, এই কোণ এই কোণ এই দুটো তো সূক্ষ্মকোণ, আর এটা 90 ডিগ্রি, আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় আসবে। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে কি আসবে, বড় আসবে। এখন দেখো এই কোশ্চেনটা 13 নাম্বার কোশ্চেন। তো এখানে বলা হচ্ছে চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, এখন দেখো পি পি এ পি বি এই দুটা স্পর্শক, তার মানে এটা বোঝানো হচ্ছে যে একটা বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক টানা হয়েছে। আর এটা আমাদের জানা কনসেপ্ট যে আমরা বৃত্তের বাইরের কোন একটা বিন্দু থেকে যদি স্পর্শক আঁকতে চাই তাহলে আমরা দুইটা স্পর্শক আঁকতে পারবো, আর আমাদের ওই দুইটা স্পর্শক কিন্তু সমান সমান হয়ে যায়, পি এ আর পি বি দৈর্ঘ্য কিন্তু সমান সমান হয়ে যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোণ এ ও বি এর ভ্যালু 100 ডিগ্রি হয়, হ্যাঁ, এই কোণটার মান যদি 100 ডিগ্রি হয় তাহলে আমাকে বের করতে হবে এ পি বি এই কোণটা কত। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমাকে এ পি বি বের করতে হবে। তাহলে একটু ওয়েট, তুমি চিন্তা করো এ পি ও বি পি ও এই দুইটা ত্রিভুজ কিন্তু মানে একদম কি বলা যায় সর্বসম ত্রিভুজ। কেন? ফার্স্ট অফ অল দেখো পি ও এটা হচ্ছে একটা কমন মানে সাধারণ বাহু। দেখো ও বি আর ও এ এটা হচ্ছে কি, দেখো তো এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো দুইটা বাহু অলরেডি, একটা বাহু তো সাধারণ বাহু আর এই বাহু এই বাহু মিলে গেল। আর আমি মাত্র কি বললাম যে এইখান থেকে আমরা যেই স্পর্শগুলা টানবো এই দৈর্ঘ্যটাও সেম হয়, তার মানে তিনটা বাহুই সেম, তার মানে আসলে একই ত্রিভুজ। তাহলে আমি যদি একই ত্রিভুজের আমরা কি হয় অনুরূপ কোণ সমান হয়, তো আমি যদি ধরো সাপোজ এ পি ও এই ত্রিভুজের জাস্ট এই কোণটা বের করা ট্রাই করি, আমার প্রশ্নের ডিমান্ড হচ্ছে এ পি বি, তাহলে এই কোণটাও জানা লাগবে, এই টোটালটা মিলে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি জাস্ট অর্ধেক জানবো, অর্থাৎ শুধু এতটুকুই জানি, তাহলেই তো হয়ে যায়, তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? আর অনুরূপ কোণ যেহেতু সমান, তাহলে একটু খেয়াল করো এটা এ ও বি, হ্যাঁ, মানে এই কোণ মিলে যদি 100 হয় তাহলে শুধু এতটুকু কত হবে, এখানে আসবে 50, তাই না, এখানে আসবে 50 ডিগ্রি। ওকে, আর আমরা জানি হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের উপর আমরা যদি স্পর্শক কানেক্ট করে দিই তাহলে ওইটা হচ্ছে লম্বালম্বি হয়, তাই না? তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণ ধরো আমি জানি না। ঠিক আছে, এই হলো একটা ত্রিভুজের দেখো তিনটা কোণ, এটা কত হবে, 180 ডিগ্রি হবে না? তাহলে শুধু এক্স এর মান কত হবে, 90 যে পাশে বিয়োগ হয়ে যাবে, 180 থেকে 90 বিয়োগ হলে 90 থাকবে, 50 যেও বিয়োগ হয়ে যাবে, 50 বিয়োগ হয়ে যে হয়ে যাবে শুধুমাত্র 40 ডিগ্রি। তার মানে এ পি ও 40, এইটাও 40, তাহলে টোটাল এই অ্যান্সারটা হয়ে যাবে কত, 80 ডিগ্রি। ঠিক আছে, টোটাল অ্যান্সারটা কত হয়ে যাবে, 80 ডিগ্রি। এরপর দেখো 8 সেমি আর 6 সেমি সেমি ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ না ব্যাস বিশিষ্ট, তার মানে একটা ব্যাসার্ধ ইউজ করবো 4 আর একটা ব্যাসার্ধ ইউজ করবো 3, সবসময় ব্যাসার্ধতে নিয়ে যাবা ভালো হবে। দুটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, ঠিক আছে। এখন দেখো আমার কাছে যদি দুটা বৃত্ত থাকে, ধরো একটা ছোট একটা বড়, একটা ছোট আর একটা বড় যদি এরকম থাকে, তাহলে ছোট বড় হয় না কেন, এই যে এরকম, এই যে এটা, আরে ডিলিট হোক, এই যে এই ওরা যদি জাস্ট এরকম ভাবে স্পর্শ করে একটা বিন্দুতে, এটাকে আমরা বলি কি বহিস্থ ভাবে স্পর্শ করছে। আর যদি সামহাও এই ছোট বৃত্তটা বৃত্তের ভেতর এইভাবে ঢুকে যায়, হ্যাঁ, আর একটা পয়েন্টে যদি ওরা স্পর্শ করে সেটাকে আমরা বলি অন্তস্থ ভাবে স্পর্শ করছে। তো বহিস্থ ভাবে স্পর্শ করলে, অন্তস্থ ভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কেমন হয়, ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কেমন হয়, আমি যদি এইটাই দেখাই ফার্স্টে যদি আমি এইটাই দেখাই, যে দেখো এখানে কি হবে, এখন দেখো এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, বহিস্থ ভাবে স্পর্শ করলে যেটা হয়, তো এটা হচ্ছে এটার ব্যাসার্ধ, এটা হচ্ছে এটার ব্যাসার্ধ, ধরো এটা R1 এটা R2 এটা C1 আর এটা হচ্ছে C2। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 আর C2,
C1 থেকে C2 যে দূরত্বটা C1 C2 এটা হবে আমার দেখো এই ব্যাসার্ধ প্লাস এই ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ দুইটার যোগফল। বাট যদি আমার বৃত্ত দুইটা অন্তস্থ ভাবে থাকে, কি হয়ে থাকবে, অন্তস্থ ভাবে থাকে, তাহলে ঘটনাটা কেমন হবে? তাহলে দেখো এই হচ্ছে একটা কেন্দ্র, এই হচ্ছে আরেকটা কেন্দ্র, ঠিক আছে? চিন্তা করো এই পুরোটা হচ্ছে একটা বড়টার ব্যাসার্ধ আর এই এতটুকু হচ্ছে গিয়ে ছোটটার ব্যাসার্ধ। বাট আমি তোমার কাছে চাচ্ছি হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এতটুকু সাদা, তাহলে আমার এই বড়টা থেকে এই এটা কি কাট করে ফেলতে হবে। তাহলে আমাদের তখন এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব আসবে বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ। সবসময় যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে এমনটা না, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এর জন্য এগুলাকে আসলে এইভাবে লেখা হয় R1, এরকম ঢেউ দিয়ে লেখা হয়। ঢেউ মানে বুঝায় তুমি জাস্ট বড়টা থেকে ছোটটা নিবা। তো এখানে দেখো একটা ব্যাসার্ধ 4 আর একটা ব্যাসার্ধ হচ্ছে 3। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে জাস্ট এদের বিয়োগ, অর্থাৎ বিয়োগটা কত আসবে বলো? 4 আর 3 এর বিয়োগ। ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটর বের করো, অনেক কঠিন না বিয়োগ করা। এখন দেখো আমাদের এখানে কত দেওয়া, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া, মানে আমরা ত্রিকোণমিতির দিকে চলে আসছি। তো এটা 12 এটা 13। তো এরকম থাকলে দেখো তোমাকে কি দিয়েছে, সাইন থিটা বের করতে হবে এই কোণে। তো এটা কি হবে, সাগরের লবণতি। এই যে মানে যে বাহুটা মিসিং সেটা আসলে বের করে নেওয়াটাই ভালো। তো তোমরা যখন বড় হয়ে যাবে তখন বুঝবা যে এই ভ্যালুটা আসবে 5 5 12 13, এগুলো পিথাগোরাসের নাম্বার। তাও যদি ধরলাম যে না স্টুডেন্টরা জানে না, তাহলে কি করবা, দেখো অতিভুজ দেওয়া, তার মানে বড়টা মানে অতিভুজ থেকে আরেকটা বিয়োগ করে দিবা। আমি কিন্তু বলছি এই যে আজকে এই সিস্টেমটা। তো এটা ক্যালকুলেটরে দেখো এটা 5 পাবা, তো এটা আসলে 5। তো সাইন থিটা কি আসবে, সাগরের লবণ অতি, মানে 5/13, ঠিক আছে? কত, 5/13। এখন দেখো 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হলে এখান থেকে tan থিটা ভ্যালু কত কত। তো দেখো যেহেতু আমার কাছে এই জিনিসটা দেওয়া আছে ইকুয়াল টু 0, এই এক পাশে ওটা পাঠিয়ে দাও। 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, 4 cos স্কয়ার থিটা। আর খুব সুন্দর, আমার tan থিটা লাগবে না, দেখো 4 cos স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ sin স্কয়ার থিটা এখানে cos স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো। আর এখানে ছিল 4 আর এই 3টাকে এই পাশে পাঠিয়ে দাও, এরকম হয়ে যাবে। তুমি আমাকে বলো এই জিনিসটা ভ্যালু কত, tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা আমাদের আসবে হচ্ছে 4/3। তাহলে শুধু tan থিটা কত আসবে বলো, tan থিটা √4/3, বুঝছো? তাহলে √4 মানে 2 আর √3 নিচে কি হবে √3, ঠিক আছে? মানে 2/√3। তোমরা অনেকে দেখে এটা দেখি 30 সেকেন্ড 1-2 মিনিট ধরে খালি ক্যালকুলেটরে মান বসাও, থিটা মান এটা বসো, থিটা মান এটা বসো, এটা কি করো নাই জানে। এটা দেখো এটা কি পূরক কোণের কনসেপ্ট না? 90 ডিগ্রির চেয়ে ছোট হইলে কি করবা বলো তো, 90 মাইনাস যদি থিটা হয় তাহলে আমরা কি করে দিই, cos থিটাও করে দিই, তাই না? এরকম করে তোমরা কিন্তু শিখছো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি লিখবা, cos থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি লিখবা, sin থিটা, ঠিক আছে না? কি লিখবা, sin থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি লিখবা, cot থিটা। cot 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি লিখবা বলো তো, tan থিটা। ওকে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে cosec থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে sec থিটা। তাহলে এখন দেখো এটা কি হয়ে যাবে, cos থিটা, তার মানে এই পাশটাকে চোখ বন্ধ করে cos থিটা ইকুয়াল টু কত দাও, √3/2। এখন থিটার মান জানতে হবে, তাহলে এইটা যেহেতু তোমার cos অনুপাতে আসছে এইটাকেও cos অনুপাতেই লিখতে হবে, তাই না? যে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি ফেলে √3/2 হয়। তোমরা যদি এই চারটা মনে রাখতে পারো তাহলে তো খুবই সহজ। আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে √3/2, না 30 ডিগ্রি ভ্যালু, সরি হাফ √3/2, হ্যাঁ 30 ডিগ্রি ভ্যালু। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা ভ্যালু কত আসবে, 30 ডিগ্রি আসবে, ঠিক আছে? কত আসবে, 30 ডিগ্রি। ওকে, ফার্স্ট অ্যানসার করতে হবে এটা, এগুলো ফার্স্ট অ্যানসার করব। হ্যাঁ, তো এটা তো 90 ডিগ্রি মাইনাস থিটা না, তো এইভাবেই রাখবা। বাট এটাকে tan দিয়ে লেখো, tan কত ডিগ্রি ভ্যালু, 1/√3। 30 ডিগ্রি হচ্ছে হাফ √3/2, 1/√3 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ 60 মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে থিটা এই পাশে যাক আর 30 এই পাশে আসুক, 60 মাইনাস 30, তাহলে শুধু 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে, এইগুলা দেখি sin 5 এ আর এখানে হচ্ছে cos 5 এ এর মান জানতে হবে, তাই না? তো cos 5 এর পুরোটাকে যদি নিয়ে এসে ভাগ দিই, এদেরকে তো আর ভাঙার কিছু নাই, sin আর cos তো একদম বেসিক দুটো অনুপাত, এদেরকে তো আর ভাঙার কিছু নাই। তো sin 5 এ বাই cos একই অ্যাঙ্গেল না, তাহলে দেখো একই অ্যাঙ্গেল যেহেতু ভাগ দাও মানে এক পাশে তো 1, অনেকে কিন্তু 0 বসায় দাও, কেন জানি। একই অ্যাঙ্গেল যেহেতু তাহলে আমরা এটাকে লিখতে পারি tan 5 এ।
আর এই যে 1, এই 1টাকে tan কত দিয়ে লেখা যেতে পারে বলো তো? tan 45। তো tan আমরা তাহলে কি করতে পারি, মানে তোমরা তো বলো কাটাকাটি, বাট ত্রিকোণমিতিটা কাটাকাটি হয় না, তো আমরা এখানে লিখতে পারি 5a আর 45 আসলে সেম। 5a আর 45 আসলে সেম। প্রশ্নের ডিমান্ড কি? প্রশ্নের ডিমান্ড a পাওয়া। এখানে কিন্তু প্রশ্ন বলতো যে না তুমি 2a বের করো, 3a বের করো, 5a বের করো, হ্যাঁ 10a বের করো। মেন কথা তুমি শুধু যদি a এর মান জানো তাহলে কিন্তু না। 5 দ্বারা ভাগ করলে কত পাবো? 9। এখন 2a বললে অ্যানসার হতো 18, 3a বললে অ্যানসার হতো 27, 5a মানে 45, 10a মানে 90। ঠিক আছে, তো শুধু এই চাইছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যানসার হবে হচ্ছে 45। আচ্ছা এখন দেখো, বর্গে বাহু দৈর্ঘ্য 10 হলে কর্ণের দৈর্ঘ্য কত, তাই না? বাহু দৈর্ঘ্য a হচ্ছে 10, কর্ণ আসবে আমার কি √2a, পিথাগোরাস দিয়ে কিন্তু বের করে নেওয়া যায়। তাহলে হচ্ছে কত আসবে? 10√2। ঠিক আছে, আচ্ছা কত? 10√2। সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের মানটা কত হবে? কি সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে, এটা তোমরা একটু সূত্রের মতন লিখে দিই এখন ফার্স্ট, বাট এটা অনেকেই কিন্তু একটু ভুল করে ফেলো। তো এটা হচ্ছে আমাদের সুষম, যে কোনো n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষে শীর্ষে উৎপন্ন কোণের সূত্রটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। উৎপন্ন কোণ, ঠিক আছে, এটা থিটা হয়, কি লিখবা? 180 মাইনাস 360 ডিগ্রি বাই n। তো দেখি এখানে আমরা যেহেতু পঞ্চভুজ বলছে n এর ভ্যালু 5 বসে, তাহলে 180, এটা একটু ক্যালকুলেটরে সলভ করে দেখো। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটরে সলভ করে দেখো। কি 360 ডিগ্রি ভাগ 5, তাহলে 180 মাইনাস অ্যান্সার, এটা কত আসে? 108। ওকে, কত আসে? 108। ওকে, নেক্সট কোশ্চেন। ফার্স্ট, একটি বৃত্তের ব্যাস 12 হলে এর পরিসীমা কত? ব্যাস মানে তুমি আগে ব্যাসার্ধ বলবা, ব্যাসার্ধ কত? 6। পরিসীমা, বৃত্তের পরিসীমা বলতে বোঝায় পরিধি, আর আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো 2π, আচ্ছা পায়ের মান ভেঙে লিখছে, তাহলে আমরা লিখবো 3.1416। ক্যালকুলেটরে চাপা, এগুলো হাতে করবো না, ঠিক আছে, যেহেতু এগুলো দশমিকে আসছে, ডাইরেক্ট ক্যালকুলেটরে চেপে দিবা। 2πr, 2 ইন্টু 3.1416, আর ব্যাসার্ধ ইউজ করবো আমি 6। তো এটা আমাদের কত আসে? এটা আমাদের আসে হচ্ছে 37 সামথিং, তাই না? এটা শেষ। পরের কোশ্চেন, কোন বৃত্তের ব্যাসার্ধ এত হলে বৃত্তের এর বৃত্তচাপ যদি কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে তাহলে তার দৈর্ঘ্য কত? তো তোমরা যারা জেনারেল ম্যাথ পড়ো, মানে শুধু সায়েন্স, সরি শুধুমাত্র মানে যারা শুধুমাত্র ম্যাথ পড়ো তাদের জন্য এই সূত্রটা কঠিন, বাট এটা আমরা হায়ার ম্যাথে পড়াই দিই, s = r থিটা। তোমাদের মানে কঠিন কেন বললাম, তোমাদেরও এই সূত্র আছে, বাট তোমাদের এখানে ডিগ্রিতে করা, রেডিয়ানে নিয়ে যায় না। বাট আনফরচুনেটলি এই প্রশ্নটা 25 সালে আসছে, বাট এখানে কিন্তু কোনটা রেডিয়ানে রাখছে। আর 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কিভাবে নেই? যদি আমরা এই সূত্র ইউজ করি তাহলে এখানে থিটার ভ্যালুটা রেডিয়ানেই বসাইতে হবে। তাও আমি একটু বলে দিই, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার প্রসেস হচ্ছে, তোমরা জানবা 1 ডিগ্রি সময় π/180 রেডিয়ান হবে। ঠিক আছে, 1 ডিগ্রি সবসময় π/180 রেডিয়ান হবে। তো তোমার কাছে 60 থাকলে তো 60 দিয়ে গুণ করে দিবা। তো 60 ডিগ্রি কত আসবে বলো তো? π/180 ইনটু 60। ঠিক আছে, তো 60 আর 180 কাটাকাটি করলে π/3 হয়। তাও আরেকটু ট্রিক্স বলে দিই, যদিও এগুলো আমার টাইম কিল করতেছে, তোমরা বলবে আপনার সময় লাগছে। শোনো, 90 ডিগ্রি বলতে মানে সবসময় 180 ডিগ্রি মানে পাই, এটা মাথায় রাখলে তোমার অনেক ক্যালকুলেশন সহজ। 90 ডিগ্রি মানে π/2, 45টা সব থেকে সহজ লাগে আমার, π/4। ঠিক আছে, কত? 4। আচ্ছা, এরপর 30 আর 60। 30 মানে আর 60 মানে কি করবা জানো? উল্টা লিখবা। কিভাবে? 30 আসলে লিখবা π/6, আর 60 আসলে লিখবা π/3। এগুলো একটু ফার্স্ট রেডিয়ানে ক্যালকুলেট করার জন্য লিখে দিলাম। ঠিক আছে, তো আমাদের এই ভ্যালু যদি আমরা বসাই দিই এখানে, আর এর ভ্যালু কত হচ্ছে? 10, আর থিটার ভ্যালু ইউজ করবো হচ্ছে আমি π/3। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা আসবে হচ্ছে 10/3 কোথায় আছে দেখো? খ নাম্বারটা। ঠিক আছে, একটু ফাস্ট করি এখন তাহলে। আচ্ছা এখন দেখো, বেলনটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে গিয়ে 20। ঠিক আছে, আচ্ছা উপরের চিত্রে উৎপাদক রেখা। আচ্ছা উৎপাদক রেখা এখন বলে একটা বেলন আমরা কখন পাই? এটা তোমাদের বইয়ে কিন্তু যখন এটা শেখানো হয় সিলিন্ডার, বলা হয় আমরা একটা আয়ত আকৃতি নেব, এইটাকে যদি যে কোনো একটা বাহুর সাপেক্ষে ঘুরাই নিয়ে আসি তাহলে আমরা যে শেপটা পাই সেটা হচ্ছে সিলিন্ডারটা বা বেলনটা। তো এখানে দেখো, এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি একটা আয়ত শেপ, তার মানে বোঝা যাচ্ছে এই শেপটাকে এরকম ভাবে ঘুরানো হয়েছে।
ঠিক আছে, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো হয়েছে, এবি। তাহলে আমরা এখানে বলতে পারি এবিটাই হচ্ছে আমাদের তাহলে কি বলতো উৎপাদক রেখা, সরি মানে এরকমটা না, অক্ষের সাপেক্ষে বলতে এখানে ডিসি, ডিসিটাকে রেখে এরকম এবিটাকে ঘুরাই নিয়ে আসা হয়েছে, বুঝছো, সরি ডিসিটাকে রেখে, হ্যাঁ এবার রেখে এবিটাকে ঘুরাই নিয়ে আসা হয়েছে, তাহলে উৎপন্ন হয়েছে কার ঘূর্ণনের কারণে, এবি। ঠিক আছে, আমরা তাহলে এখানে উৎপাদক রেখাটা এবি দিলাম। পরেরটা দেখো যে বেলুনটির ভূমির ব্যাসার্ধ 5, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ 5, উচ্চতা হচ্ছে গিয়ে 20। প্রশ্ন হচ্ছে ভূমির ক্ষেত্রফল কত, এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এগুলো একটু ফাস্ট করার জন্য ক্যালকুলেটরটা নিয়ে নিই। তাহলে ভূমির ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই, পাইয়ের ভ্যালু 3.1416, আর স্কয়ার, আর কত 5, 5 এর স্কয়ার কত আসছে দেখি তো 78, ঠিক আছে মিলছে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ বলতে আর কি, এই যে আমরা যেই সিলিন্ডারটাকে যদি হয় কাটার পরে যদি আমরা বিছাই দিলে আমরা যেই শেপটা পাবো, তো এই ক্ষেত্রে সিলিন্ডারকে যেহেতু ঘুরাই নিয়ে আসা হয়েছে, হ্যাঁ এরকম এই যে এইটা কাটার পর দেখো কাটার পর কিন্তু এটাকেই বিছাই দেবো, তাহলে এইটা কিন্তু আমার বৃত্তের পরিধি অর্থাৎ 2πr, আর উচ্চতাটা h। এখন এটা একটা আয়তন, তাহলে এই ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, মানে 2πrh, ঠিক আছে, 2πr আর h এর ভ্যালু কত 20, ঠিক আছে, তাহলে এটা কত 628, হ্যাঁ মিলছে। আর আয়তন, সিলিন্ডারের আয়তন কি হয়, এই যে ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা এটা খালি গুণ করে দিব, ঠিক আছে, উচ্চতাটা গুণ করে দেব। ভূমির ক্ষেত্রফল এই যে 78.54 না, এর সাথে আমরা হচ্ছে উচ্চতা 20 গুণ করে দিই, দেখি মিলছে কিনা, হ্যাঁ সবই মিলছে, তাহলে সবই মিলছে। এরপর দেখো যে চিত্রে দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত, দাগাঙ্কিত অংশের তার মানে এই যে যেগুলো দাগ দেওয়া, এই যে মানে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ যাবে, পুরা ক্ষেত্রফলটা কত আসে, পুরাটা একটা আয়ত, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 10 আর 6 এর গুণফল করলে কত হবে 60। এই 60 থেকে এখন আমাকে জাস্ট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তুমি এখন বৃত্তের ব্যাসার্ধ বলো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করে আমি বাদ দিয়ে দিব, ব্যাসার্ধ কত বলো। তো এইটা দেখো, এটা যেহেতু এইভাবে আসছে, দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে 6, তাই না, এই দেখো 6, এটা কিন্তু বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে পাই এটা বিয়োগ যে যা আসে এটি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 60 ইন্টু মাইনাস 3.1416 ইন্টু এখন 3 স্কোয়ার হবে, তাহলে এটা আসবে 31 এইটা খ নাম্বারটা। আচ্ছা শেষের দিকেই, তাই না, শেষের দিকেই কোন উপাত্তের পরিসর 67 আর সর্বোচ্চ মান 85 হলে সর্বনিম্ন মান কত। আচ্ছা পরিসর আমরা কিভাবে পাই বলতো, পরিসর 67 দেওয়া আছে 67, তো এটা আমরা পাই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু প্লাস 1, এভাবেই তো পাই। এই দেখো তাহলে এখন এল এর মানটা কিভাবে পাবো, এই 1টা এখানে এসে বিয়োগ হয়ে যাক, মানে 66, তাহলে 85 মাইনাস এল, তো এল এখানে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 85 মাইনাস 66, ঠিক আছে, তাহলে হচ্ছে 85 মাইনাস 66, তাহলে এটা কত আসে 19। আচ্ছা এখন দেখো নিচের কোনটা বিচ্ছিন্ন চলক, আমরা কিন্তু পড়ছি আমাদের চলক কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, তাই না, অবিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। এখন কখন আমরা বিচ্ছিন্ন চলক বলে থাকি, বিচ্ছিন্ন চলক বলে থাকি শুধুমাত্র যখন হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাই নিই, ঠিক আছে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে আমাদের এখানে দশমিক, ঠিক আছে, ভগ্নাংশ, এই টাইপের জিনিসপত্র যখন আসে সেগুলো হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন। তো প্রশ্ন হচ্ছে নিচের কোনটা বিচ্ছিন্ন, অর্থাৎ দশমিক লেখা যেতে পারে না বা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো বয়স, এটা কিন্তু আমাদের হইতে পারে যে 3.2 ইয়ার্স এর একটা বেবি দশমিকে, তাই না। উচ্চতা, এটাও কিন্তু দশমিকে হয়। ওজনও কিন্তু হইতে পারে যে 5.5 কেজি, তাই না, যদিও ওটা ভর, বাট ওই ভরকে আবার 9 দ্বারা গুণ করলে দশমিকই চলে আসবে। আর জনসংখ্যা, এটা কিন্তু আর ওইভাবে লেখা যাবে না, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে বিচ্ছিন্ন চলক। আচ্ছা এরপর একটা দেখো, এখানে আমাদেরকে এল দেওয়া, F1 F2 দেওয়া, এখন প্রচুরক কত, তার মানে আমার কাছে প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। আর প্রচুরকের সূত্রটা আমাদের কি হয় বলতো, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, তাই না। এখন দেখো এখানে জাস্ট ভ্যালুগুলা বসাই দিই, ভ্যালুগুলা ঠাস ক্যালকুলেটর বসাই দিই। L কত 61 প্লাস উপরে আসবে হচ্ছে F1 কত 4 বাই 4 প্লাস 3, ঠিক আছে, এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে 10, এটা কত আসে, এটা আসে হচ্ছে আমাদের 66.71 দিয়ে দেবো,
ঠিক আছে 66.71। আচ্ছা 30 নাম্বার কোয়েশ্চেন দেখো, প্রচুরক কত? তার মানে আবার আমাকে প্রচুরক বের করতে হবে। আচ্ছা তো আমার ফার্স্ট হচ্ছে গণসংখ্যা যেখানে সব থেকে বেশি, সেটা হচ্ছে আমার কি বলতো, সেটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তো এই শ্রেণীতে এল এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 50, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 50। এখন এখান থেকে আমি যদি এটা বিয়োগ দিই, হ্যাঁ এই গণসংখ্যা থেকে, তো 10 থেকে 6 যদি বিয়োগ দিই, এটা হচ্ছে আমার f1, কত আসবে 4। তো এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে এটা আসবে আমার f2, এটাও কত আসবে 4। আর আমার হচ্ছে এখানে 30 থেকে 39, তার মানে এইচ এর ভ্যালুগুলো কত ইউজ হচ্ছে বলতো, 10, তাই না? আচ্ছা তো এখন হচ্ছে আমরা যদি ফর্মুলা খাটাই, f1 প্লাস f2 ইন্টু এইচ, আবার ফর্মুলা যদি খাটাই দিই তাহলে এখানে আমাদের কত আসবে? তো এল এর ভ্যালু হচ্ছে 50 প্লাস f1 হচ্ছে 4, নিচে আসবে হচ্ছে f1 প্লাস f2, এর সাথে গুণ হবে হচ্ছে 10, যেটা আমাদের 55 হচ্ছে অ্যান্সার।